গ্রামের সহজ সরল এক বৃদ্ধ বিশ্বাস করে তার প্রিয় সুপারস্টার ভাতিয়া মরেও মরেনি, সে আবার জন্ম নিয়েছে তার নাতি রামুর ভেতর। এই বিশ্বাসটা শুধু এই দাদুর একা নয়, এটা রামুর জীবনেও এক বিশাল বড় দায়িত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু সত্যিকারের দুনিয়াটা তো সিনেমার পর্দার মতো অতটা রঙিন না। এখানে পদে পদে আছে ষড়যন্ত্র আর বেইমানি। রামু কি পারবে দাদুর এই বিশাল বিশ্বাসটাকে টিকিয়ে রাখতে, নাকি বাস্তবতার নিষ্ঠুর আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে সব স্বপ্ন? এই সিনেমার পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু ইমোশন যা আপনাকে কখনো হাসাবে, কখনো কাঁদাবে, আর কখনো ভাবাবে। রামুর এই জীবন যুদ্ধের আসল রহস্যটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতে আমাদেরকে একটা গল্প বলা হয় এক সুপারস্টার এমজিআর এর, যে প্রথমে অভিনয় জগতে এসে বেশ নাম করে, অনেক ফ্যান ফলোয়ার হয় তার। কিছুদিন পরেই সে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে রাজনীতিতে যোগ দেয়, থালাপতি বিজয়ের মতো। তার ফ্যানরা তার নাম দিয়েছিল ভাতিয়ার। তো ভাতিয়ার রাজনৈতিক জীবনে এসে বেশ কয়েকবার অ্যাসাসিনেশনের শিকার হতে হতেও বেঁচে যায়। এর ফলে পরবর্তীতে তার একটা সিম্প্যাথি স্ট্যান্ড হিসাবে এটা কাজ করে। এইভাবে সে তামিলনাড়ুর প্রধানমন্ত্রী হয়ে যায়। এইবার ঘটনা চলে আসে ভাতিয়ারের মৃত্যুর দিকে। একদিন ভাতিয়ার হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিল। মালিসা এলাকায় তার কিছু ফ্যান রাত 2টার সময় এক হয়ে এক থিয়েটারে ভাতিয়ারের মুভি চালাতে বলে, কারণ তারা হসপিটালে তাকে দেখতে যেতে পারছে না, তাই মুভিতে দেখবে। তো এর মধ্যে একজন খুব বড় রকমের ফ্যান ছিল। রাত 3:30টার দিকে মুভি অফ করে দেওয়া হয়। তখন সেই ফ্যান বিষয়টা দেখার জন্য গিয়ে শোনে ভাতিয়ার মারা গেছে, তাই মুভি বন্ধ করতে বলছে। সবাই তো ইমোশনাল হয়ে যায় আর কান্নাকাটি করে, মন খারাপ অবস্থা। সবাই মন খারাপ করে বসে আছে, তখন একটা ছেলে এসে সেই বড় ফ্যানকে জানায় তার নাতি হয়েছে। সে দ্রুত ছুটে হাসপাতালে যায়, নাতির মুখ দেখে। এরপর হঠাৎ তার কি যেন মনে হয়। সে হাসপাতালের কেবিনে যায়, যেখানে পুরুষদেরকে অ্যালাউ করা হয় না, আর গিয়ে দেখে নাতির পায়ে কোনো তিল আছে কিনা। সেই সাথে নাতি কখন হয়েছে সেটাও জিজ্ঞেস করে। যখন দেখে 3:30টার দিকে হয়েছে, তখন সে নিশ্চিত হয় যে তার নাতি আসলে ভাতিয়ারের পূর্বজন্ম। যদিও দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, কিন্তু ফ্যান্ডমের ব্যাপারটাই অন্যরকম আসলে। তো লোকটা ভীষণ খুশি এই ভেবে যে তার প্রিয় নায়ক তার ঘরে নাতি হয়ে এসেছে। এবার সে তার নাতিকে ভাতিয়ারের আদর্শে মানুষ করতে থাকে, তাকে ভাতিয়ারের সিনেমা দেখায়, ডায়লগ শেখায়, এমনকি বিভিন্ন ফাইটের কসরত শিখতেও আগ্রহী করে তোলে। এভাবেই চলছিল দিন। আর একদিন বন্ধু গোবিন্দের কথায় এলাকার লটারির দোকান থেকে সে একটা লটারি কিনে। টাকা জিতলে দাদুকে একটা বুলেট বাইক কিনে দেবে। এরপর স্রষ্টার নাম করে লটারি চেক করে দেখে সে দ্বিতীয় পুরস্কার অর্থাৎ 50,000 টাকা পেয়েছে। প্রথমে বাজারে দোকানে এসে বাবাকে দেখায়, পরে দাদু আসলে দাদুকেও দেখায়। দাদু এটা দেখেই বলে, ভাতিয়ার কি বলেছে, তার কথা কি ভুলে গেছিস? যে জিনিস পরিশ্রম করে অর্জন করিসনি সেটা যতই হোক তা আমাদের না। এই বলে লটারির টিকিটটা দাদু ছিঁড়ে ফেলে। এই ছেলেটার নাম রামু। রামু তো এবার অভিমান করে বাড়ি চলে আসে, কিন্তু তার অভিমান একসময় অপমান বোধে পরিণত হয়। কারণ স্কুলে বা বাইরে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে যে রামুর দাদু এত টাকা পুরস্কারের টিকিট ছিঁড়ে ফেলেছে। তাদের পরিবারে কি টাকার গাছ আছে যে এত টাকার পুরস্কার তারা পায়ে ঠেলে দিল? পরে আস্তে আস্তে রামু আরো বেশি ভাতিয়ারের মুভি দেখতে থাকে আর তার মতো হতে চেষ্টা করে। এক প্রকার তার বড় ফ্যান হয়ে যায়। এবার তো একদিন দাদুর মনে হয় যে সে নকল করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। দাদু তো সত্যি ভাবে যে তার নাতি এত ভালো। এবার সে তাই রামুকে বলে, আমার একটা ইচ্ছা আছে। ভাতিয়ার সবসময় গরিবদেরকে সাহায্য করেছে, অন্যায়ের প্রতিবাদ আর শত্রুদের সাথে লড়াই করেছে, তাই আমি চাই রামু বড় পদের পুলিশ অফিসার হোক। রামু এখন থেকে সেই আদর্শ নিয়েই বড় হতে থাকে। এইবার দৃশ্য চলে আসে বহু বছর পরে। রামু এবার পুলিশ অফিসার হয়েই যায়। এখানে আমরা একজন পুলিশ আর তার বউয়ের কথোপকথন শুনি। পুলিশের বউকে স্যালারি দিয়ে সংসার চালাতে বলার 10-15 দিনের মধ্যেই টাকা শেষ হয়ে যায়। এখন পুলিশের বউ তাকে রামুর কথা বলে আর তাকে টিপস নিতে বলে। কিন্তু এইদিকে রামু তো উল্টো থানায় অন্যান্য অফিসার বেআইনিভাবে যেসব ড্রাগস বা অন্যান্য চোরাচালান করত তা থেকে ঘুষ নিয়ে নিজের কাছে রাখত। এটা আবার অন্য অফিসাররা সহ্য করতে না পেরেই কমপ্লেন করে বড় স্যারের কাছে। তো রামু এবার একটা কেস ওঠে কোর্টে। কোনো এক শুটিং স্পটে শুটিং করার জন্য এক প্রডিউসারের সাথে ঝামেলা হয় তার। এইবার আমরা রামুকে ওরফে রামেশ্বরকে দেখি। কোর্টে জাজ প্রথমেই তাকে জিজ্ঞেস করে তার ইউনিফর্ম নিয়ে। রামু বলে বেশি সম্মান পেতে সে সাফারির কাপড়ের ইউনিফর্ম বানিয়েছে। জাজ তখন বলে, সম্মান কাপড়ের সাথে আসে না। আপনি এক প্রডিউসারের সাথে ঝামেলা করেছেন, ঝামেলা মেটাতে টাকাও ঘুষ নিয়েছেন কেন? রামু বলে, তারা বেআইনিভাবে সেখানে শুটিং করেছিল, আমি নিষেধ করায় আমাকে মিথ্যা কেস দিয়েছে। জাজ একটা প্রমাণ দেখিয়ে বলে, মিথ্যাই যদি হবে তাহলে এই টাকা ট্রান্সফারের রেকর্ড কেন? রামু বলে, এই টাকা আমার না। জাজ আবার বলে, জয় গণেশ আপনার বাবা, আর এইটা তারই অ্যাকাউন্টে গেছে, এর মানে আপনি জড়িত। কিন্তু রামু এটা মানতে নারাজ, এই টাকা সে নেয়নি। তো এরপর রামুর 6 মাসের সাসপেনশন আর 50,000 টাকা জরিমানা হয়।
রামু আবারও জাজকে ধন্যবাদ জানিয়ে সেলুট জানায়। এরপর বাসায় এসে দেখা যায় রামুর দাদু ঘুরে ঘুরে চশমা খুঁজছিল। রামুকে দেখে খুঁজতে হেল্প করতে বলে। রামুও বলে হয়তো বেডরুমে আছে। তো এরপর দাদু বলে কুমার পাল নামের কেউ কল করে পুলিশ স্টেশনে হয়তো কোনো হেল্প চাইছে। সে রামুর সাথে কথা বলতে চাইলে দাদু তাকে ঝাড়ি মেরে বলে তার নাতি এইসব কোনো অবৈধ হেল্প করে না। রামু বলে তুমি তার সাথে ঝামেলা না করে আমাকে বলতে, আমি সামলে নিতাম। দাদু বলে তুই ব্যস্ত থাকিস তাই প্যারা দিইনি। রামু বলে আমি পারতাম সামলে নিতে, তুমি তো আমাকে মানুষ করেছো তাই না। এরপর রামু চলে গেলে দাদু বলে একদম ভাতিয়ারের মতো হয়েছে। এরপর আমরা দাদুকে ফ্যান্সি ড্রেস পারে ঘোড়ায় চড়তে দেখি। এরপর রামুকে জিজ্ঞেস করে কেমন লাগছে। রামু বলে এলাকাবাসী আমাকে জিজ্ঞেস করে তোমাকে হাসপাতালে কবে পাঠাবো। এরপর দাদু বলে এইসবে কান্না দিতে। পরের দৃশ্যে আমরা পেরিসামি নামের একজনকে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে আসতে দেখি। এইখানে তারা গাড়িতে কথা বলছিল। পেরিসামি জানায় পেলকোয়ের সামনে প্রোটেস্ট এখনো চলছে আর একটা 100 দিন হয়েও যাচ্ছে। অথরিটি চাচ্ছে এদের ছত্রভঙ্গ করতে, তাই একটা আক্রমণের পারমিশন চায়। এটাকে অফিসিয়াল অর্ডার না দেখিয়ে টেররিস্ট আক্রমণ দেখিয়ে দিলেই হবে। প্রধানমন্ত্রী বলে তুমি আমার কাছে গুলি করার অর্ডার চাচ্ছ, এটা তো রিস্কি হয়ে যায়, অনেক নিরীহ মানুষ মারা যাবে। তখন পেরিসওয়ামি বলে তারা 142 মিলিয়ন ইউরো অফার করেছে, চাইলে আমরা দামাদামি করে আর একটু বাড়াতেও পারি অ্যামাউন্ট। প্রধানমন্ত্রীর মধ্যে এবার লোভ কাজ করে। এদিকে আমরা রামুকে দেখি সাসপেন্ড হবার পরও থানায় বসে সবাইকে একসাথে নিয়ে আড্ডা দিচ্ছে। এরই মধ্যে নতুন অফিসার আসে। রামু তো উঠে গিয়ে স্বাগত জানায়, আরো বলে আগে থেকে জানলে সেভাবে স্বাগত জানানোর ব্যবস্থা করতাম। নতুন অফিসার বলে তোমার না সাসপেনশন চলে, এখানে কি করো। রামু তেমন কিছু না বলে চলে যায় আর অন্যদের বলে নতুন অফিসারের ভালো করে যত্ন নিতে। এরপর রামু যায় একটা অবৈধভাবে চলা বারে, যেখানে অবৈধ হলেও চালানোর জন্য রামুর মালিকের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছিল। এখনো বছরে বছরে কমিশন নেয়। তো মালিক জিজ্ঞেস করে রামুকে আপনার তো সাসপেনশন চলে, হঠাৎ এলেন যে। রামু উত্তর দেয় দেখতে এলাম কেমন চলছে, হাজার হলেও বড় অঙ্কের ঘুষ নিয়েছি। এরপর বারের মধ্যে গিয়ে রামু বলে এ তো সামান্য ব্যাপার না, যেন মিনি লাস ভেগাস। এইখানে রামু ড্রিঙ্ক করে, মেয়েদের নিয়ে ডান্স করে, আরো অনেক কিছু করে। এর মধ্যে আমরা রামুর বাড়ির একটা সিন দেখি, যেখানে রামু আর তার দাদুর চশমাটা লুকিয়ে তার বাবার কাছে দিয়ে বলে এটা যেন সে না পায়, কারণ সে নিউজ পেপার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সেখানে নিচে আমার সাসপেন্ডের নিউজ আছে। দাদু এটা দেখলে ঘরে অশান্তি শুরু করবে, তাই চশমা লুকিয়ে রাখতে হবে। আর এই অবসরের দিনে রামু প্রায় তার বন্ধুকে নিয়ে ওই বারে সময় কাটায়, ড্রিঙ্কস করে। এবার একদিন রাতে একটা সুন্দরী মেয়েকে এলাকার রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখা যায়। শর্ট ড্রেস পরা মেয়েটা ছিল একটা গাছের নিচে দাঁড়িয়ে অদ্ভুতভাবে গাছের একটা পেঁচাকে দেখছিল। তখন সেখানে বাইক নিয়ে রামু আসে। মেয়েটাকে বলে এত রাতে এখানে দাঁড়িয়ে কেন। আমি পুলিশ। মেয়েটা বলে তো আমি কি করব। মেয়েটা বিরক্ত হয়ে হাঁটা শুরু করে। রামু বাইক নিয়ে আবারও রাস্তার মাথায় গিয়ে দাঁড়ায়। তখন মেয়েটাকে দেখে তার মনে হয় কোনো ফ্যাশন শোতে হেঁটে আসছে মেয়েটা, অসম্ভব সুন্দরী। এরপর মেয়েটা আসলে সে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। মেয়েটা বলে আপনি এমন স্কাউন্ডারের মতো আচরণ করছেন কেন। এই বলে মেয়েটা আবার চলে যাচ্ছিল। রামু বলে আপনি এত রাতে শর্ট ড্রেস পরে ঘুরছেন কেন। মেয়েটা রাগি চোখে তাকায়। রামু তখন বলে আমার সমস্যা নেই, আমি না হলে বুঝলাম, কিন্তু সবাই তো এটা মানতে পারবে না। মেয়েটা এগিয়ে এসে বলে আপনার উপদেশের জন্য ধন্যবাদ, আপনি কোন থানায় আছেন। রামু উত্তর দেওয়ার আগেই চলে যায় সে। রামু লিফট দিতে যায়, কিন্তু দেখা যায় মেয়েটার স্কুটি আছে। রামু বলে আমার স্টার্টিং ভালো না হলেও এন্ডিং ভালো হয়। পেছনে রামুর বন্ধু বলে কি ওর নাম্বার নিয়েছিস। রামু এবার দেখে আসল কাজই হয়নি। এরপর সে বাইক নিয়ে হয়তো তার পিছু করতে যায়, কিন্তু মাঝপথে একটা বেপরোয়া গাড়ি তাদের পাশ কাটিয়ে যায়, যেন অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। রামু তো গালাগালি করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর একটা বাইকে থাকা লোককে মেরে দেয়। রামু দ্রুত গিয়ে আগের জনকে চেক করে আর দেখে ছেলেটা মারা গেছে। এরপর গাড়ির মধ্যে চেক করতে গেলে একটা মেয়ে পিস্তল তাক করে। রামু বলে আমি পুলিশ, রিল্যাক্স। এরপর মেয়েটার ফোন নিয়ে ইমার্জেন্সি কন্ট্যাক্টে কল করে আর অ্যাক্সিডেন্টের খবর জানায়। আরেকজন মারা গেছে তাও বলে। তো লোকটা বলে গাড়ির মেয়েটা মালিনী, পেরিস্বামীর মেয়ে, বড় ফ্যামিলির মেয়ে, তাই অ্যাক্সিডেন্টের ব্যাপারে সে রামু সাহায্য চায়। মানে রামু পুলিশ অফিসার জানার পরে এই অ্যাক্সিডেন্ট আর মার্ডার ধামাচাপা দেওয়ার জন্য হেল্প চায় আর কি। রামুও রাজি হয়ে যায়। পরের দৃশ্যে পেরিস্বামী তার মেয়েকে দেখতে হাসপাতালে আসে। মারাত্মক আহত হয়েছিল সে। তো এরপর বাইরে এলে ফোন রিসিভ করা লোকটা রামুকে পরিচয় করিয়ে দেয়। আর ফোন রিসিভ করা লোকটা ছিল মণি, পেরিস্বামীর পিএ। পেরিস্বামী বলে এরপর কোনো রকম সাহায্য লাগলে মণিকে বলবে, দ্বিধা করবে না। রামু তো এবার সুযোগটা কাজে লাগায়। পেরিস্বামীকে বলে তার সাসপেন্ড নোটিশ সম্পর্কে। তো মণিকে দিয়ে পেরিস্বামী রামুর সাসপেন্ড তুলে দেয়। আর পরের দিন রামু থানায় জয়েন করে। থানায় অন্যরা তো তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। আর নতুন জয়েন করা অফিসার তো রাগে কটমট করতে থাকে।
এরপর যখন ডিউটি জয়েন করে তখন মনি ফোন করে জানায় একটা মেয়ে নাকি অনলাইনে একটা ভিডিও ব্লগিং করে কেস আবার জাগিয়ে তুলছে। রামু লিঙ্ক পাঠাতে বলে আর দেখছে ব্যাপারটা বলে জানায়। এরপর ভিডিও অন করতেই দেখা যায় সেদিন রাতের সেই মেয়েটার নাম ইউ। অদ্ভুত নাম যদিও। এই ইউ হলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করা, মানে ভূত আত্মা এইসব। সে একটা ভিডিও আপলোড করেছে যেখানে সে বলে সেদিন রাতে ক্রিস্টোফার রোড দিয়ে কিছু দূর যাওয়ার পর তার মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সে সেদিন ফিরে আর কাউকেই দেখতে পায়নি। পরের দিন সে সেখানে গিয়ে একটু অস্বস্তি বোধ করে, পরে খোঁজ নিয়ে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ছেলের পরিবারকে খুঁজে পায়। সেখানে বসে রিচুয়াল করে আত্মার সাথে কথা বলে ইউ জানতে পারে ছেলেটার অ্যাক্সিডেন্ট করিয়ে যে মেরেছে সে শাস্তি পায়নি, তাই তার আত্মা কষ্ট পাচ্ছে। তো এই কাহিনী তো পরে মেয়েটার অনুসন্ধানে পেয়ে রামুর মনে হয় ডানা বের হচ্ছে। মেয়েটার নাম আর নাম্বার খুঁজতে যাচ্ছিল আর মেয়েটা নিজেই ধরা দিল। ওপরওয়ালা লাইন করে দিল একরকম বলা চলে, কিন্তু মেয়ে তো আত্মার সাথে কথা বলে। যাই হোক, পরের দিন রামু দেখা করতে যায় ইউ এর সাথে। প্রথমে বলে ইউ আবার কেমন নাম। ইউ বলে রামেশ্বর আবার কেমন নাম। রামু বলে আচ্ছা আমার ভুল হয়েছে এভাবে বলা। রামেশ্বর আর ইউ দুইটাই ভালো নাম। আমাদের এখন ঝামেলা না করে কাজের কথায় আসা যাক। ইউ জিজ্ঞেস করে বলো কি বলবে। রামু সে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলে আর সে জানায় এই আত্মার সাথে কথা বলার ব্যাপার সে বিশ্বাস করে না। ইউ তো এবার বিশ্বাস করিয়েই ছাড়বে। এবার রামুকে বলে এমন একজনকে সিলেক্ট করুন পরিবারের যে খুব কাছের কিন্তু মারা গেছে। রামু তার দাদি দেবযানীর কথা বলে। ইউ এবার রামুর হাত ধরে মনোযোগ দিতে বলে। তার বলে তোমার দাদির সাথে কথা বলতে হলে আগে মনোযোগ দিতে হবে। ইউ ভালো করে রামুর হাত ধরে ফিল করতে চেষ্টা করে কিন্তু কাজ হয় না। এরপর ইউ রামুর বুকে কান পেতে শোনার চেষ্টা করে। রামুর মধ্যে তখন অন্যরকম রোমান্টিক ফিলিংস জেগে ওঠে, কিন্তু হঠাৎ ইউ একটা বিস্ফোরণের শব্দ শুনে আঁতকে ওঠে। এরপর দূরে গিয়ে বলে নতুন কেউ বের হওয়ার জন্য রেডি হচ্ছে। তুমি বিগ ব্যাং থিওরি জানো? রামু তো কিছুই বুঝতে পারে না। ইউ আবারও তার বুকে কান পেতে বোঝার চেষ্টা করে, আর রামু এবার কল্পনার রোমান্টিক জগতে হারিয়ে ইউ এর সাথে নাচ গান করতে থাকে। এবার এইভাবে অনেকক্ষণ যাবার পর রামুর কলিগ এসে তাদের এই অন্তরঙ্গতা ভাঙাতে একটা গ্লাস ফেলে দেয়। তারপর দুজনই সরি বলে দূরে সরে। রামু তার কলিগকে সিম্পলি বুঝিয়ে বলতে থাকে। রামু চলেই যাচ্ছিল তখন ইউ তাকে ডেকে বলে তোমার দাদি তোমার শরীরের যত্ন নিতে বলেছে, তাড়াতাড়ি বিয়ে করে সংসার করতে বলেছে, আর বিশেষ করে দাদুকে ধোকা দিতে নিষেধ করেছে। আশা করি বুঝতে পারছো কি কি বলছি। রামু বিষয়টা বেশ কিছুটা আমলেই নেয়। এদিকে দেখা যায় একটা বাচ্চা মেয়ে দাদুকে তার চশমা খুঁজে এনে দিয়ে যায়। উনি চশমা পেয়ে বেশ খুশি। রামু যখন এবার থানায় ফিরছিল তখন রাস্তায় সবাইকে তার অদ্ভুত মনে হয়। সবাই মনোযোগ দিয়ে অস্থির হয়ে কি যেন দেখছিল টিভিতে বা অনলাইনে। রামু ভাবে এরা কি দেখছে। এরপর সে থানায় এসে টিভি অন করে নিউজ দেখে যে ইয়েলো ফেস হ্যাকার নামের একদল হ্যাকিং গ্রুপ এসএমকে পার্টির যারা ক্ষমতায় আছে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করেছে। আর সেই অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট। আর তারা একটা অ্যানিমেটেড ভিডিও ভাইরাল করে দিয়েছে। আর এই ইয়েলো ফেস হ্যাকারদেরকে সাধারণভাবে নেওয়া উচিত হবে না বলে বিশেষজ্ঞদের মতামত। এরপর সেই অ্যানিমেশন ভিডিও আর সাথে হলুদ পেইন্ট করা একটা লোককে দেখা যায়। অ্যানিমেশন ভিডিওতে বলা হয় পেলকো গ্রুপের যে প্রোটেস্ট এখনো চলছে সেখানে নাকি সরকার কর্তৃপক্ষ আক্রমণ করে নিরীহ মানুষের উপর গুলি চালাবে, পরে টেরোরিজম বলে চালিয়ে দেবে, কমিটি গঠন করে ধামাচাপাও দিয়ে দেবে। তাই ইয়েলো হ্যাকার টিম সবাইকে সতর্ক থাকতে বলেছে। এই নিউজ দেখে মালিনী তো রেগে যায়, কে এই কাজ করেছে বের করতেই হবে। এর মধ্যে প্রধানমন্ত্রী অফিস থেকে ফোন আসে। সেখানে আগাম মাঝি নামের একজন পেরিস্বামীকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়, রাজনীতি সম্পর্কে প্রশ্ন করে। পেরিস্বামী কাজ করার আগেই ওরা সতর্ক ভিডিও ফাঁস করে দিল। ওদের থেকে বেশি চালাক তো হতে পারল না। মাধির এসব কথা শুনে পেরিস্বামী বিরক্ত না হয়ে হাসলো। এরপর প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তাকে সরাসরি বলে কারণ ভাবিনি এমন কিছু হয়ে যাবে, তবে টাকা সে ঠিকই পাবে। প্রধানমন্ত্রী বলে নিশ্চিত তো পুরোটা পাবে। পেরিস্বামী আশ্বাস দেয় যে সে ব্যবস্থা করবেই। এরপর মনিকে বলে পেলকো কর্তৃপক্ষের সাথে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করতে। পেরিস্বামী পেলকো কর্তৃপক্ষের সাথে কথা বলে আর টাকা দাবি করে। এরকম ঘটনা ঘটবে এটা তারা জানতো না। এর বিপরীতে এখন ব্যবস্থা নিতে হবে, কিন্তু পেলকো যে টাকা দেবে বলেছে সেটা তো দিতেই হবে, নাহলে কাজ এগোবে না। পেরিস্বামী বলে সে তো নিজের সম্পত্তি বন্ধক রাখবে, কাজ না হলে সেটা নিতে পারে। পেলকো কর্তৃপক্ষ পেরিস্বামীকে একবার সুযোগ দিতে চায়। পেরিস্বামী এবার এই টিমকে খুঁজে বের করে অফিসিয়াল ভাবে মেরে ফেলার অর্ডার দেয়। এদিকে রামুরা নিউজ দেখে এই ইয়েলো ফেস হ্যাকারদেরকে ধরার জন্য টাস্ক ফোর্স গঠন করা হবে, আর যে টিম এদেরকে ধরে দিতে পারবে তাদের জন্য পুরস্কার, প্রমোশন আর মেডেল তো আছেই। রামুর অন্য কলিগরা এই সুযোগ হাতছাড়া করতে চায় না। তারপর রামু কিছু একটা চিন্তা করতে থাকে আর হিসাব মেলায়। এরপর রামু দেখা করতে যায় পেরিস্বামী আর মনির সাথে। প্রথমে রামু সেই ভিডিওর মেয়েটাকে নিয়ে বলে, কিন্তু তাকে পাত্তা দেওয়া হয় না। কিন্তু পরে সে যখন এই ইয়েলো ফেস হ্যাকার নিয়ে কথা তোলে তখন পেরিস্বামী নিজে ডেকে তার সাথে কথা বলে। রামু বলে টিভিতে দেখলাম আপনারা টাস্ক ফোর্স গঠন করবেন এই হ্যাকার টিম ধরতে, আমিও সেখানে জয়েন করতে চাই। পেরিস্বামী বলে তুমি কেন জয়েন করতে চাও?
রামু জানায় তার ধারণা সে এই কেস সলভ করতে হেল্প করতে পারবে, আর এটা তার র্যাঙ্কিং বাড়াতেও সাহায্য করবে। এরপর পেরিস্বামী পুলিশ সুপারকে বলে রামুকেও নিয়ে নেয় টিমে। পরদিন তারা গোপন মিটিং করার জন্য একটা সিকিউরিটি ঘেরা নিরাপদ জায়গায় যায়। সেখানে পুলিশ সুপার, মন্ত্রী, অ্যাসিস্ট্যান্ট অন্যরাও ছিল যারা কাজ করবে। সবাইকে নিয়ে ভেতরের রুমে বসানো হয়। পুলিশ সুপার প্রথমে কিভাবে হ্যাকিং হলো সেটা বলতে শুরু করে, কিন্তু মনি বলে আমরা এসব সায়েন্টিফিক ব্যাখ্যা শুনতে আসিনি, আমরা এসেছি কে হ্যাক করলো আর কিভাবে এদের ধরা যাবে তা জানতে। পুলিশ সুপার জানায় তারা লিক ধরতে পেরেছে। এইখানে একজন মন্ত্রী ছিল, সে বলে ভালো কথা আগে না বলে পরে বলে, এটাই পুলিশের দোষ। তো পুলিশ সুপার বলে এখানে ডিআইজি স্যার, মনি আর মিনিস্টারের ফোন থেকে ফিশিং সাইট বা অ্যাপের মাধ্যমে লিক হয়েছে, কিন্তু তারা বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব। তখন রামু বলে আপনাদের ফোন কি মাঝে মধ্যে হারিয়ে যায় আর পরে খুঁজে পান এমন কিছু? তিনজনে বলে হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছিল। মন্ত্রী বলে তাহলে সে তো আমার গোপন ভিডিও দেখে নিয়েছে। আরেকজন বলে তা তো দেখেছেই। এরপর হিসাব করা হয় কিভাবে এদের ধরা যায়। যে ফোন লিক হয়েছে সেখান থেকে কথা বলে উস্কে দিতে পারি হ্যাকারদের, যাতে তারা টোপ গেলে আর আমরা সেভাবে ধরতে পারি। মন্ত্রী বলে আজকের মধ্যে হিসাব করে একটা উপায় বের করতে হবে। এদিকে রামুর দাদু সেদিন পেপার খুঁজে বের করে আর পড়ে রামুর সাসপেন্ড হওয়ার নিউজ দেখে ফেলে। প্রথমে সে এটাকে ফেক নিউজ ভাবে আর পেপারে ভুলভাল ভাবে নিউজ করে তার নাতির নামে কলঙ্ক দেয়া হচ্ছে মনে করে। তার নাতি ভাতিয়ারের মতো ভালো মানুষ, তার মধ্যে কোনো খাদ নেই, তার নামে এসব অপকথা প্রকাশে সে তো অনেক ক্ষেপে যায়। অন্যদিকে রামু তো এই পুলিশ টিম আর মন্ত্রীদের কথার মাঝে অসহায়ের মতো বসেছিল। পরে তার মাথায় একটা আইডিয়া আসে আর সেটা বলার জন্য সে অনুমতি চায়। রামুকে অনুমতি দেয়া হলে সে বলে আমরা অন্য একটা টিমকে টোপ দিতে পারি। অনেক টিমই আছে যারা সরকারের বা কর্পোরেশনের বিরুদ্ধে জনগণের হয়ে দাঁড়ায়, তেমনই একটা টিম পিপলস ওন। আমরা ঘোষণা দিলাম এরাই এই কাজ করেছে, আর যে ফোন হ্যাক হয়েছে তার মাধ্যমে অন্যদের জানানো যায়, আর এদের ইয়েলো ফেস হ্যাকার টিম রিয়েক্ট করবেই। মনি বলে বিষয়টা বুঝলাম না। রামু তখন বোঝায় এরা আলাদা টিম হলেও একজন বিপদে পড়লে অন্য টিম ঠিকই ব্যাকআপ দেবে, তাই আমরা যদি পিপলস ওনকে দিয়ে টোপ দেই তাহলে ওদেরকে ধরাটা ইজি হবে। তখন অন্য পুলিশ বলে ওরা একবার থানা চালিয়ে দিতে চেয়েছিল সামান্য একটা মার্ডার নিয়ে। রামু বলে কাটা দিয়ে কাটা তোলার মতো এই কাজটাই ইজি হবে। পুলিশ সুপার রামুর কথায় রাজি হয়। এদিকে আবার রামুর দাদু তো এই সাসপেন্ড কেস নিয়ে বাড়ি মাথায় করতে থাকে। রামুর মা তাকে শান্ত করতে পারে না। রামুর বাবা এসে দাদুকে শান্ত হয়ে বসে ঘটনা শুনতে বলে, কিন্তু দাদু ধরে নেয় এইসব নিউজ গুজব এবং মিথ্যা। এখন তো সে পেপারের নামে কেস করতে যাবে। রামুর বাবাকেও সাথে যেতে বলে। তার নাতি ভাতিয়ারের আদর্শ নিয়ে বড় হয়েছে, অন্যায় করতে পারে না, তার সাথে কেন অন্যায় হবে? রামুর বাবা তাকে জিনিসটা বোঝাতে গিয়ে ব্যর্থ হয়ে রেগে গিয়ে বলে রামু এখন বাচ্চা না, তার নিজের কেস নিজেই সে সামলাতে পারবে। আর তুমি বাস্তব জগতে আসো। ভাতিয়ার এটা কাল্পনিক চরিত্র, বাস্তবে এমন হয় না। তোমার নাতি তোমাকে খুশি রাখার জন্য এতদিন অভিনয় করেছে, আসলে যা ভাবছো তা নয়। সেও প্রায়শই অন্যায় ধামাচাপা দিয়ে টাকা নেয়, আর পুলিশের চাকরি পেতেও অনেক খরচ করতে হয়েছে। আর এই সাসপেন্ডের ঘটনাও সত্য। যত তাড়াতাড়ি বাস্তব মেনে নেবে ততই তোমার জন্য ভালো। এভাবে সব সত্য জানার পরে তার দাদু একেবারে শকড হয়ে যায়। দাদু যেন এখন কিছুই বিশ্বাস করতে পারছে না। এদিকে পিপলস ওনের গোপন আস্তানার পাশে পুলিশ গিয়ে রেডি হয়, ছদ্মবেশেও থাকে, আর কিছু পুলিশ সিভিল ড্রেসে একদম আস্তানায় গিয়ে সবাইকে জিম্মি করে রাখে, যাকে পায় তাকেই। এদিকে রামু মন্ত্রীকে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেয়, আর অপর প্রান্তে ভূপতি নামের আরেক নেতার সাথে কি কি কথা হয়েছে তার দুজনকে স্ক্রিপ্ট করে দেয়া হয়। মন্ত্রী বলে কোনো সমস্যা হবে কিনা? রামু বলে আপনার কথা তারা শুনতে পারবে, আর তাই নিখুঁত অভিনয় করতে হবে। তারপর তো মন্ত্রী ভূপাতির সাথে কথা বলতে থাকে। তারা বলে যে আসল অপরাধীকে পাওয়া গেছে, আজকেই তাদের ধরে এনকাউন্টারে মারা হবে। এর আগেও একবার এরা থানায় আগুন ধরাতে চেয়েছিল। এরকম আরো কথা দুজনের মধ্যে বলা হয় স্ক্রিপ্ট অনুযায়ী। সুন্দর মতো দুজনে স্ক্রিপ্ট শেষ করে, আর এরপর সব কথাই হ্যাকারদের কাছে পৌঁছে যায়। কথা শেষ করে মন্ত্রী তো বলেন দারুণ অভিনয় করতে পারি তো আমি, অভিনয়তে গেলেও ভালো নাম করতে পারতাম। সবাই তাকে বাহবা দেয়। পরে রামুর কাছে কল আসে তার মায়ের। এই যে তার দাদু সব জেনে গেছে, এখন সে শকড হয়ে বসে আছে। এখন রামুর উচিত এসব এসে সমাধান করা, কিন্তু রামু বলে দেয় সে এখন আসতে পারবে না, সে গুরুত্বপূর্ণ মিশনে আছে। তার মা তাকে জোর করে, কিন্তু রামু ফোন রেখে দেয় আর তাদের এটা সামলাতে বলে। তার দাদু তো মূর্তির মতো চুপচাপ বসেই আছে। এরপর রামু বেরিয়ে যায় সেই গোপন আস্তানার পাশে, যেখানে বসে সিসিটিভি চেক করছিল। এইবার এই গোপন আস্তানায় আরেকটা টিম মেম্বার আসে, আর তাকেও পুলিশ ধরে বসিয়ে রাখে। এইবার আরো কিছু সময় পরে একটা ডেলিভারি ম্যান এসে পিৎজা ডেলিভারি দিয়ে চলে যায়। এটা প্রথমে নর্মালি ছিল, কিন্তু পরে কি মনে করে তারা পিৎজা ছিঁড়ে ছিঁড়ে একটা স্ক্যান কোড পায়, আর তাদের ভিডিও পায়। তাতে বলা হয় আমাদের ধরার বদলে পুলিশ তোমাদেরকে ধরতে আসবে, সময় থাকতে তোমরা পালিয়ে যেতে পারো। এইবার সবাই বুঝতে পারে ওই ডেলিভারি ম্যান জড়িত ছিল, তাই রামু সহ অন্যরা এইবার ডেলিভারি ম্যানকে ফলো করতে থাকে। ফলো করতে করতে একজন রেস্টুরেন্টে যায় আর দেখে সেখানে সে ড্রেস পাল্টে অন্য একটা বাইক নিয়ে বেরিয়ে গেছে।
সে দ্রুত রামুকে বাইক আর ছেলেটার পোশাক বর্ণনা করে। রামু সেভাবে বাইক নিয়ে তাকে ফলো করতে যায়। ছেলেটা এরপর একটা মাঠের জঙ্গলের নির্জন জায়গায় গিয়ে বসে হাঁপাতে থাকে। এখানে আরো অনেকেই আসে, তার টিম মেম্বার হয়তোবা তারা। এইবার একজন জিজ্ঞেস করে, ঠিকঠাক সব নিয়ে আসতে পেরেছো? আর সে যে ফিরে আসতে পারবে সে আশা প্রায় ছেড়েই দিয়েছিল। তারা ভেবেছে সে ধরা পড়বে। আরেকজন জিজ্ঞেস করে, তারা কি পিৎজার মধ্যে কোড সম্পর্কে জানতে পেরেছে? ছেলেটা বলে সেটা সে জানে না, তবে তাদের যেটুকু করার ছিল সেটা সে করেছে। এরই মধ্যে সেখানে বাইক নিয়ে রামু আসে, আর তাকে দেখেই সবাই পালিয়ে যেতে থাকে। কিন্তু অন্যদিকে পুলিশ টিম এসে তাদেরকে ঘিরে ফেলে। একজন পালাতে গেলে রামু পাশে থাকা একটা ড্রাম ছুঁড়ে মেরে তাকে কাট করে ফেলে, আর অন্যরা এসে সবাইকে মেরে ধরে তুলে নিয়ে যায়। এরই মধ্যে রামুর ফোনে কল আসে, আর সে একদম স্তব্ধ হয়ে যায়। অন্যরা কি বলছে কি করছে কিছুই বুঝতে পারছিল না যেন। এরই মধ্যে মন্ত্রী সেখানে আসে আর তাকে অভিনন্দন জানায়। রামু তখন বলে, আমার দাদু মারা গেছে, আমাকে এখন যেতে হবে। দাদুর মৃত্যু রামুকে একদম শকড করে দেয়। শেষ মুহূর্তে সে দাদুর সাথে থাকতে পারল না। বাড়ি ফেরার পথে রামু দাদুর সাথে কাটানো সব স্মৃতি মনে করে, ছোট থেকে এই পর্যন্ত যা যা হয়েছে। দাদু চেয়েছিল রামু বড় পুলিশ অফিসার হবে। রামু পুলিশে জয়েনও করেছিল তাই। এরপর বাড়ি ফিরে দেখে সবাই কান্নাকাটি করছে। রামুর মা এসে বলে, আরো আগে কেন আসলি না? তো দাদু তো আর নেই। এইখানে রামুর দাদুর অনেক বন্ধু আসে তাকে শেষ বিদায় জানাতে। ফুলের মালা দিয়ে সবাই তাকে বরণ করে নেয়। এরই মধ্যে বাতিয়ারের ফ্যান টিমও ছিল। এইখানে ইউ আসে তার দাদুকে শ্রদ্ধা জানাতে। যাওয়ার সময় রামুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে যায়। অন্যদিকে পেরিসামি আর অন্যরা এই ইয়েলো ফেস হ্যাকার টিম নিয়ে আলাপ করে। এদের এনকাউন্টার নাটক কিভাবে সাজাবে আর কোথায় নিয়ে মারবে। এর আগে টিমকে দিয়ে একটা চিঠি লিখিত নিতে হবে যে তারা যা বলছে তা একটা গুজব। পরে পুলিশ হ্যাকার টিমকে মারপিট করে লিখিয়ে নিয়েও নেয়। এদিকে রামু যখন তার দাদুর লাশের পাশে বসেছিল তখন হঠাৎ তার একটা অদ্ভুত অনুভূতি হয়। তখন সেই রুমে থাকা ভাতিয়ারের ছবি থেকে কেমন একটা অদ্ভুত আলো বের হতে দেখে। সে তো ভয় পেয়ে দৌড়ে যায়, আর তখনই একটা আওয়াজ আসে। ভাতিয়ার যেন বলছে, কিরে, এখন আমার চোখের দিকে তাকাতে ভয় পাচ্ছিস নাকি? রামু আয়নায় দেখে ভাতিয়ারকে, আর যেন চোখের মধ্যেই হারিয়ে যায়। এইখানে আমরা দেখি রামুর দাদু বলছে, ভাতিয়ার, আমার নাতি তোমার আদর্শের মানুষ, কিন্তু কিছু লোক তাকে দুর্নীতিতে ঘিরে ফেলেছে। আমি কিছুই করতে পারলাম না, তাই তোমার হাতেই ছেড়ে দিয়ে গেলাম। এরপর হঠাৎ রামুর ভেতর থেকে আওয়াজ আসে, তুমি নিশ্চিন্ত থেকো ভাইয়া, আমি তোমার নাতিকে দেখে নেব। এরপর ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে। এদিকে পুলিশ টিম সেই ইয়েলো ফেস টিমকে গাড়িতে করে একটা জায়গায় নিয়ে যায়। এরপর বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা এখানে দেখাবো যে আমরা তোমাদের আস্তানা থেকে ধরেছি। এরপর সব রেডি করে পুলিশ টিম হেড অফিসে জানায় যে ৮ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। কিন্তু এইদিকে ইয়েলো ফেস হ্যাকার টিম প্ল্যান করে পালাবার জন্য, আর এক ফাঁকে তারা পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে পালাতে চেষ্টাও করে। কিন্তু তাও তাদের ধরে ফেলে আর মেরে ধরে আবারও বন্দি করে নিয়ে যাচ্ছিল। আর তখনই সেখানে ঘোড়ায় চড়ে মাস্ক পরে হাজির হয় রামু। মাস্ক পরে আছে, আর আজব পোশাকের কারণে তাকে কেউই চিনতে পারে না। আর সে এখানে এসে সবার সাথে এক এক করে ফাইট করতে শুরু করে। প্রথমে মন্ত্রীদের লোকদের সাথে মারামারি করে, আর শেষে পুলিশের টিমের সাথে মারামারি করে সেই ইয়েলো ফেস হ্যাকার টিমকে পালিয়ে যেতে হেল্প করে। পরের দিন সকালে দেখা যায় রামু পানির ট্যাঙ্ক থেকে উঠে আসছে, কিন্তু সেখানে কিভাবে এলো তা সে নিজেও বুঝতে পারে না। বাড়িতে রামুর দাদুর স্মরণে অনুষ্ঠান হচ্ছিল, তখন পুলিশ টিম আসে তার সঙ্গে দেখা করতে। প্রথমে তারা রামুর দাদুর জন্য সান্ত্বনা জানায়, কিন্তু তাদের মুখ দেখে মনে হয় তারা আরো কিছু বলবে। রামু জিজ্ঞেস করলে তারা জানায়, কাল রাতে ঘোড়ায় চড়ে মাস্ক পরে একজন এসে ইয়েলো ফেস হ্যাকারদেরকে পালাতে সাহায্য করেছে। সে নাকি একাই সবাইকে মেরেছে, এমনকি এখন অনেক পুলিশ হাসপাতালেও ভর্তি। রামু তো এইসব শুনে অবাক হয়ে যায়। আরো অবাক হয় এটা শুনে, সেই ব্যক্তি নাকি এমজিআর এর মতো স্টাইল নিয়ে এসেছিল, আর মেরেছেও সেই মুভির স্টাইলে। হঠাৎ করে ভাথিয়ারের আগমন আশ্চর্যজনক। এরপর তার মা এসে বলে, এর মধ্যেও কাজ করতে হবে। রামু ৩ দিনের আগে বাড়ি থেকে বের হতে পারবে না, আপনারা পরে আসবেন। পরের পুলিশ টিম রামুকে তাড়াতাড়ি জয়েন করতে বলে চলে যায়। সেদিন রাতে রামু আবারও অদ্ভুত একটা স্বপ্ন দেখে আর একটা আওয়াজ শোনে। সাথে সাথেই সে রোবটের মতো উঠে পড়ে, আর আবারও সেই মাস্ক পরে ঘোড়ায় চড়ে বেরিয়ে যায়। এইভাবেই ভাতিয়ার তার সিনেমায় অ্যাকশন সিনে আসতো, তো রামু সেই একইভাবে যায়। আর আজ সে যায় সেই বারে যেখান থেকে সে ঘুষ নিয়েছিল। আর সেখানে গিয়েই রামু ভাঙচুর করতে শুরু করে। মালিকের সঙ্গে দেখা করে তাকে হুমকি দেয়, পুরো বার যেন লন্ড ভন্ড করে দেয় সে। এই মধ্যে সে আবার শুনতে পায় দূরে গাড়িতে করে কারা যেন একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, আর সে সেখানেও হেল্প করতে চলে যায়। এইভাবেই সেই রাতে এক এক করে সে অনেকগুলো অপরাধের সমাধান করতে থাকে। সবাই অবাক হয়ে যায় এই অদ্ভুত ব্যাটম্যানদের আগমনে। পরের দিন আবার রামু নিজেকে একদম পানির ট্যাঙ্কের মধ্যে আবিষ্কার করে, আর দেখে সে একদম ডুবে আছে পানিতে, আর চোখে ঘুম ভরা। সে কোনো মতো উঠে বাড়ি চলে আসে। এদিকে টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হয়েছে, ভাতিয়ার ফিরে এসেছে। কালকে শহরের রাতটা স্বপ্নটা সত্যি অনেকেই বুঝতে পারছে না। এভাবে এক রাতে এতগুলো ক্রাইমের শাস্তি ইনস্ট্যান্টলি হয়ে গেল, যা আসলে অবাক করা।
তাহলে কি ভাতিয়ার সত্যিই ফিরে এলো? এরপর রামু কাজে বের হওয়ার আগে দাদুর ছবিতে শ্রদ্ধা জানায়। তার মাকে জিজ্ঞেস করে, ছবিতে এভাবে দাদু এত হাসি মুখে কেন? তার মা বলে, উনি সবসময় তো হাসি খুশিই ছিলেন। এরপর রামু আবার জিজ্ঞেস করে, তাদের বংশে কারো রাতের ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ছিল কিনা? তার মা বলে, আমার দিকের কারো তো ছিল না, তোর বাবাকে জিজ্ঞেস করে দেখতে পারিস। রামু আর কথা না বাড়িয়ে বেরিয়ে যায়। এরপর সে পেরিস্বামীর সঙ্গে দেখা করতে যায়। পেরিস্বামী তাকে সামনে বসিয়ে বলে, তোমার এই টিমকে ধরতেই হবে, ধরতে পারলে তোমার লাইফ সারা জীবনের জন্য আমি সেট করে দেব। রামু বলে, আমি তাদের ধরবো স্যার। পেরিস্বামী বলে, তোমাকে 10 দিনের মধ্যে ধরতে হবে, তাহলে আমার $1 বিলিয়ন মিস হবে। তবে টাকা বড় কথা নয়, আমি এতদিন কষ্ট করে যে পজিশন অর্জন করেছি সেটা নষ্ট হবে। আমরা ফ্ল্যাশব্যাক দেখি কিভাবে মানুষ মেরে নিজের রাস্তা ক্লিয়ার করে পেরিস্বামী আজকের পজিশন অর্জন করেছে। যদি ভাতিয়ার আর তার টিমকে ধরতে না পারে, তাহলে অনেক বছরের জন্য পেরিস্বামী ধূলিসাৎ হয়ে যাবে। রামু বলে, এমন কিছুই হবে না। পেরিস্বামী তখন বলে, আমি জানি তুমি পারবে, কিন্তু না পারলে সম্পূর্ণ দায়ভার তোমার। রামু একটু ঘাবড়ে যায়। পেরিস্বামী বলে, আমার তোমার উপর ভরসা আছে। আর মনিকে দায়িত্ব দেয়া হয় রামুর যা যা লাগে তা নিয়ে সাহায্য করতে। রামু এবার তদন্ত করতে সব জায়গায় যায়। যেসব জায়গায় ভাতিয়ার গিয়ে হাঙ্গামা করেছে সেসব জায়গাতেও। সেসব জায়গায় হাতের ছাপ, পায়ের ছাপ কালেক্ট করে। এমনকি যারা যারা মার খেয়েছে তাদেরকেও প্রশ্ন করে যে ভাতিয়ার কোনো মেসেজ দিয়েছে কিনা বা কোনো ক্লু। মাঝে মধ্যে মনি ফোন করে জিজ্ঞেস করে আর কিছু লাগবে কিনা। এরপর ঘোড়া সারি গিয়ে খোঁজ করে কেউ ঘোড়া ভাড়া নিচ্ছে কিনা। তো রামু তো ফেড আপ হয়ে যাচ্ছিল কোনো ক্লু বের করতে না পেরে। এরপর সে একটা জায়গায় বসে পড়ে আর উপরে গাছে পেঁচার দিকে নজর যায়। পেঁচাটাকে দেখেই রামুর ইউর কথা মনে পড়ে। ইউ হয়তো তাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে। রামু এর কাছে যায় আর ইউ তখন ব্যায়াম করছিল। রামুকে দেখে ইউ এর কাছে এসে জিজ্ঞেস করে কোনো সমস্যা কিনা। রামু বলে, কয়েকদিন ধরেই সবকিছু কেমন যেন উল্টো পাল্টা লাগছে, বুঝতে পারছি না কি হচ্ছে। ইউ বলে, আমি চেক করে দেখছি। এই বলে সে রামের বুকে কান পাতে আর লাফ দিয়ে ওঠে, বলে, রাম নর্মাল নেই। এরপর আরো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। সে আবার রামুকে হিপনোটাইজ করার মাধ্যমে ওর ব্যাপারে তথ্য বের করতে চায়। আর তখনই রামু তাকে বলে, আমি রামু নই, আমি এমজিআর ফাতিয়া। এইটা শুনে ডাক্তারি জ্ঞান হারায়। তাকে শুইয়ে দিয়ে পালস চেক করে রামু। স্বাভাবিক ব্যাপার, কিছুক্ষণের মধ্যে জ্ঞান চলে আসবে। এইবার রামু গিয়ে তার ঘোড়া আশোকাকে ডাকে। ইউ এবার জিজ্ঞেস করে, কি হচ্ছে রামুর, কি হয়েছে? তখন রামু মানে তার মধ্যে থাকা ভাতিয়ার বলে, আমি জানি রামুর কি হয়েছে। রামুর জীবন এক লম্বা হিস্ট্রি। ইউ আবার তার হাত ধরে তার সাথে কথা বলতে চায়, কিন্তু ভাতিয়ার দূরে সরে গিয়ে বলে, তুমি জানতে চাও আমি আসলে কে, আমার উদ্দেশ্য কি? কোনো সমস্যা নেই, চেক করে দেখো। ইউ এবার বুকে কান পেতে শোনে। সে জানতে পারে মানুষের উপকারে জীবন উৎসর্গ করাই এর উদ্দেশ্য। ইউ এবার বলে, আমি ভাবছিলাম তুমি ভাতিয়ারের আত্মা, কিন্তু পুরোপুরি তা নয়। তুমি কে? তখন রামু উত্তর দেয়, বিজ্ঞান অনেক কিছুই জানে না যা আসলে এক্সিস্ট করে, আমি তেমনই কিছু একটা। এরপর আরেকটা লোক আসে। ইউ জিজ্ঞেস করে সে কে। রামু বলে তার পার্টনার। এরপর রামুর মধ্যে থাকা ভাতিয়ার বলে, রামু যেন কখনোই জানতে না পারে তার মধ্যে থেকে আমি এসব কাজ করি। এরপর সে ঘোড়ায় চলে যায়। ভাতিয়ার এবার যায় ইয়েলো ফেস হ্যাকারদের টিমের আস্তানায় তাদের জন্য খাবার নিয়ে। তারা তাকে ভাতিয়ার নামে জানে। ভাতিয়ার অনেক খাবার এনেছে, কিন্তু খাবার যেন নষ্ট তারা না করে তা বিষয়ে সতর্ক করে। এরপর ভাতিয়ার জিজ্ঞেস করে যে জিনিস এনে নিয়েছে তাতে হবে কিনা। একজন বলে, যা চেয়েছিলাম তার চেয়ে ভালোটা পেয়েছি, তাই কাজ আরো ভালো হবে। আর কিছু ফাইনাল সেট আপ বাকি, তারপরেই খেলা হবে। ভাতিয়ার বলে, আর 2-3 রাত পরে আসছে আসল রাত, সবাই রেডি থেকো। এরপর ভাতিয়ার বলে, সকাল হতে যাচ্ছে, আমি তাহলে আজ আসি। এইবার রামু আবার নিজেকে পানির ট্যাঙ্কে ফিরে পায়। সে আজকে চিন্তা করতে থাকে কাল রাতে সে কিভাবে বাড়িতে ফিরেছিল। সে প্রথমে ইউ এর কাছে গিয়েছিল, তারপর ইউ তাকে চেক করতে তার বুকে কান পাতে, আর তারপরই সব ঝাপসা, তার আর কিছুই মনে নেই। এরই মধ্যে মনি ফোন করে জানায় ভাতিয়ারকে ধরতে একটা ক্লু পাওয়া গেছে, তাড়াতাড়ি যেন আসে। রামু তাড়াতাড়ি সেখানে যায় আর দেখে সেখানে ইউকে কেন ধরে আনা হয়েছে এ নিয়ে রামু প্রশ্ন করে, কারণ ইউ তো অনেক ভালো মেয়ে। মনি বলে, আমি ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি। এরপর তাকে কাল রাতের ক্লিপ দেখানো হয়, তবে ভাতিয়ারের মুখ ঢাকা পড়ে যায়। এক অফিসার বলে, রামুর ফিগারের সাথে ভাতিয়ারের ফিগারের মিল আছে। রামু আটকে ওঠে, কিন্তু অফিসার তাকে রিল্যাক্স থাকতে বলে জাস্ট মজা করছে। এইবার পুলিশ সুপার জানায় এই মেয়েটাকে টোপ দিয়ে ভাতিয়ারকে ধরতে হবে। এবার ইউকে একটা বাড়ির ছাদে নেওয়া হয়। রামু বলে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। ইউ বলে, আমি ভয় পাচ্ছি না। এরপর ইউকে চেম্বারে বেঁধে রাখা হয় আর বলা হয় ভাতিয়ারকে ডাকতে যাতে সে আসে। ইউ বলে, সে কেন আসবে, আমি তো আপনাদের সাথেই আছি। ইউ তর্ক শুরু করে, তখন পুলিশ অফিসার তো রেগে যায় আর ইউকে মারতে চায়। রামু তখন পুলিশ অফিসারকে শান্ত করে আর ইউকে বোঝায় যেন হেল্প করে, কারণ সে আর নিতে পারছে না। তো যাই হোক, রামু সিসিটিভি রুমে যায়। ইউ চিৎকার করে ডাকতে থাকে হেল্প চায়, কিন্তু কাজ হয় না। তখন এক অফিসারকে বলে যেন সে তাকে থাপ্পড় মারে। প্রথমে রাজি না হলেও পরে অফিসার তাকে মারতে শুরু করে। ইউ আস্তে করে বলে, এরপর যে রেজাল্ট আসবে তার দায়ভার আমার না,
এরপর লাইট অফ করে সবাইকে ধোকা দিয়ে রামুর মধ্যে ভাতিয়ার এসে উপস্থিত হয় আর ইউকে বাঁচিয়ে নেয়। তো সবাই ভাতিয়ারকে ধরার জন্য যায় আর তখন আবার রামুকে দেখে মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে উঠিয়ে জ্ঞান ফেরানো হলে সে আবারও দৌড়ে যায়, কিন্তু একটা অন্ধকার ঘরে এসে ব্ল্যাক স্পটে ভাতিয়ার এক এক করে সবাইকে মারতে থাকে। সবাইকে মেরে সোজা করে এরপর ইউকে নিয়ে বেরিয়ে আসে। এরপর ঘোড়ায় তুলে পাঠিয়ে দেয়। দেখা যায় ঘরে ফিরে রামু সবাইকে খুঁজছে আর তখন কাউকে না দেখে সে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে আসলে সে বুঝতেই পারে না যে আসলে কি হচ্ছে। রামু যখন সেখান থেকে বের হয় তখন শুনতে পায় কাল রাতে ভাতিয়ারকে নাকি ধরেই ফেলা হয়েছিল, কিন্তু হঠাৎ লাইট অফ হয়ে যাওয়ায় সে সবাইকে মারতে থাকে। এদিকে পেরিসামি আর মনিতা একেবারে মুখ অন্ধকার করে বসে আছে। দিন চলে যাচ্ছে কিন্তু এদের ধরা যাচ্ছে না। রামু তার রুমে ক্লান্ত হয়ে এলিয়ে আছে। হঠাৎ তার মা চিৎকার করতে থাকে তাদের বাড়িতে কারা যেন এসেছে। রামু দ্রুত ছুটে আসে আর তার মা বলে ওপর তলায় কারা যেন। রামু ওপর তলায় গিয়ে দেখে সেই ইয়েলো ফেস হ্যাকার টিম, কিন্তু তাদের তো ভাতিয়ার এনেছে। রামু তো এসব জানেই না, তাই তারা বলে আমরা চুপচাপই ছিলাম, আন্টি এসে দেখে চিৎকার শুরু করে দিয়েছে। রামু বলে তোমরা কিভাবে এখানে আসলে? তারাও বলে ভাতিয়ার, হঠাৎ এমন করছো কেন? রামু তাদের মারার জন্য ব্যাট নিয়ে আসে, কিন্তু তখন রামুর মধ্যে ভাতিয়ার আসে আর রামুর মুখোমুখি হয়। সে রামুকে বলে আমি তো চেয়েছিলাম আরো পরে আসবো তোর সামনে, কিন্তু এখনই তোর মুখোমুখি হতে হলো। শোন রামু, তুই খারাপ লোকদের সাথে আছিস আর আমি ভালো লোকদের, তাই আমার কাজে বাধা দিস না। এরপর ভাতিয়ার ইয়েলো ফেস টিমকে দ্রুত সব গুছিয়ে নিয়ে বের হতে বলে। তাদের কাজ আপাতত শেষ। তারাও সব গুছিয়ে নিয়ে নামতে থাকে, কিন্তু রামুর মা বাবা তো ঘাবড়ে যায়। ভাতিয়ার তখন তাদের রিল্যাক্স থাকতে বলে আর রামুর বাবাকেও নাম ধরে রাখে, যেটা রামুর বাবার কাছে অদ্ভুত লাগে। ভাতিয়ার এদের নিয়ে যায় ইউ এর বাড়িতে আর বলে এখন এদের দায়িত্ব তোমার, তুমি সামলাও। ইউ তো অবাক। অন্যদিকে পেরিসামিকে পেলকো গ্রুপ জানায় তার সময় এখন শেষ, তার সম্পদ বাজেয়াপ্ত করা হবে। আর তারা দেশে আসে এক এক করে 142 বিলিয়ন ইউরোর সম্পদ মালিকানা পরিবর্তন করে নিয়ে নেয়। মালিনী ভেতর থেকে এসব দেখে অসহায় বোধ করছিল। পেরিসামিও কম অসহায় ছিল না। অন্যদিকে রামু নিজেকে রাস্তায় অজ্ঞান হয়ে শুয়ে থাকতে দেখে। তাড়াতাড়ি উঠে সে বাড়িতে ফিরে যায় আর বাড়ি এসে দেখে পুলিশ তার জন্য অপেক্ষা করছে। পুলিশ অফিসার তাকে জানায় পেরিসামি আর মনি তার জন্য অপেক্ষা করছে, ইমার্জেন্সি দেখা করতে বলেছে। গাড়িতে করে যখন রামুকে নিয়ে যাওয়া হয় তখন রামুর মধ্যে আস্তে আস্তে ভাতিয়ারের স্মৃতি আসতে থাকে। এরপর তাকে নেওয়া হয় ফিঙ্গারপ্রিন্ট চেক করার জায়গায়। বাইরে দাঁড়িয়ে মনি ছিল আর সে রামুকে বলে ভাতিয়ারের অনেক কিছুর সাথে তোমার মিল আছে, তাই চেক করতে হবে তুমি কিনা। রামু বেকুবের মতো হাসি দেয়। সে নিজেও বুঝতে পারে না কি হচ্ছে, আবার ভয়ও পায়, কিন্তু কি যে হবে তার সময়ই বলে দেবে। এরপর যখন ওয়েটিং রুমে অপেক্ষা করছিল তখন তার মনে পড়ে সে নিজেই তো ফিঙ্গারপ্রিন্ট চেক করতে বলেছিল। এবার সে পাশের অফিসারকে জিজ্ঞেস করে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে কিনা। সে বলে ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে। রামু জিজ্ঞেস করে কম্পিউটার তো ভুল করতে পারে তাই না? পুলিশ অফিসার বলে না, ভুল করে না। রামু এবার উঠে টেনশনে বাথরুমে যাচ্ছিল, তখন অফিসার তাকে আটকায়। রামু বলে বাথরুম করলে ফিঙ্গারপ্রিন্ট পাল্টে যায় নাকি? এরপর বাথরুমে গিয়ে সে ভাবতে থাকে কি করবে। এরই মধ্যে আবার তার মধ্যে ভাতিয়ার আসে আর তাকে রিল্যাক্স থাকতে বলে। রামু সন্দেহ করে আসলে সে কি ভাতিয়ার। এরপর ইয়েলো হ্যাকার টিমকে ফোন করে আরেকটা ব্যবস্থা করতে বলে। তারা বলে ওখানে ওয়াইফাই এর সাথে ফোন কানেক্ট করতে। এটা এবার রামুকে বলা হয়। তো রামু এদিকে দেরি করছে দেখে পুলিশ অফিসার তাকে বের করতে যায়, কিন্তু রামু আগেই বেরিয়ে আসে। এরপর কি মনে করে আবার ব্যাক করে বাথরুমে আটকে দিয়ে আসে। এরপর কন্ট্রোল রুমে এসে ওয়াইফাই পাসওয়ার্ড জিজ্ঞেস করে, কিন্তু কেউ দেয় না। রামু এবার ভয় দেখিয়ে পাসওয়ার্ড নিয়ে কানেক্ট করে। তো এইবার দেখা যায় রামু পুলিশ অফিসারকে বাথরুমে আটকে রেখে আসছিল। এক নার্স গিয়ে শব্দ পেয়ে উদ্ধার করে। পুলিশ অফিসার ভাবে রামু পালিয়েছে, কিন্তু এসে দেখে রামু চেক করার জন্য বসেছে। এরপর ফিঙ্গারপ্রিন্ট চেক করার জন্য আবার স্ক্যানার আনা হয় আর সেটা রামুর সাথে মিলে যায়। পুলিশ অফিসার তো খুশি হয়েই যায় আর সাথে সাথে রেজাল্ট চেঞ্জও হয়ে যায়, কারণ হ্যাকার টিম তা চেঞ্জ করে দেয়। এবার তো সবাই দেখে। পুলিশ অফিসার বলে কম্পিউটার ভুল করেছে, আবার চেক করতে হবে। রামু বলে কম্পিউটার তো আর ভুল করতে পারে না। এরপর মনি বলে ভুল বুঝো না রামু, তোমাকে বিশ্বাস করি, তাও একটা ব্যাপার আছে তাই চেক করতেই হলো। রামু আর কিছু না বলে চলে আসে। এরপর রাস্তায় আসার সময় মাঝখানে গাড়িতে রামু পাগলের মতো চিৎকার করে খানিকক্ষণ। সবাই তো ভয় পেয়ে যায়। এরপর স্বাভাবিক হলে আবারও গাড়ি চলতে শুরু করে। সেদিন রাতে সুন্দর করে সেজে ইউ অপেক্ষা করতে থাকে ভাতিয়ারের জন্য। হ্যাকার টিমের দুজন তো টিজ করতে থাকে আর বলে আজ আসবে না, রিস্ক হয়ে যাবে। তখন ইউ ছাদ থেকে লাফ দেওয়ার নাটক করে। সাথে সাথে ভাতিয়ার চলে আসে আর তাকে উদ্ধার করে, আর এইরকম করতে তাকে নিষেধ করে। তারপরেই দুজনের মধ্যে রোমান্টিক গান শুরু হয়। এরপর ভাতিয়ার আর হ্যাকার টিমের মিটিং হয়। তারা পেরিসামির পতন ঘটাতে চায়। আরো অনেক অনৈতিক কাজ সে করেছে। ভাতিয়ার বলে এক পেরিসামিকে শেষ করলে আরেকজন আসবে, তাকে শেষ করলে আরেকজন, তাই আমাদের উচিত এই সিস্টেমের ভেতর থেকে শেষ করা। তাই পেরিসামি কার কার সাথে লিঙ্কড আছে তার সকল অপকর্ম খুঁজে বের করতে হবে।
এজন্য তার মেয়ে মালিনীর ফোন হ্যাক করতে হবে। যেই ভাবা সেই কাজ। সেদিন রাতেই মালিনী বাড়ি যাবার পথে আরেকটা অ্যাক্সিডেন্ট করায়। পরে ভাতিয়ার বাড়ি গিয়ে তার গুন্ডাদেরকে মেরে সাহায্য করে। সেই সাথে মালিনীকেও 2-4টা চাবুকের বাড়ি দেয়। এই ফাঁকে মালিনীর ফোন নিয়ে হ্যাকার টিম কৌশলে হ্যাক করে নেয়। এখন কাজ ইজি হয়ে যাবে, কিন্তু এদিকে পেরিসামি তো ক্ষেপে গিয়ে পুলিশ টিমকে বলে আসে, এই ভাতিয়ার আমার মেয়ের গায়ে হাত দিল কিভাবে? কেমন সিকিউরিটি পাই আমি? আমি চাই ওই ভাতিয়ারের মাথা আমার সামনে দেহ ছাড়া আসবে। তখনই পুরস্কার ঘোষণা দেয়া হয়। ভাতিয়ারের মাথা এনে দিতে পারলে 1 কোটি টাকা পুরস্কার। এইভাবে মনি গুন্ডাদের বলে দেয়, তারাও তাদের গোপন অস্ত্র বের করে রেডি হতে থাকে। এরপর মালিনীর ফোন থেকে একটা গোপন ভিডিও পায় হ্যাকার টিম। আর ভাতিয়ার বলে, আজ রাতের মধ্যে এটা ভাইরাল হলে একদম পেরিসামির গোড়া থেকে শেষ হবে। এরপর ভাতিয়ার ঘোড়ার তীর নিয়ে বের হয়ে যায়। তাকে বের হতে দেখে শত্রুপক্ষের লোকেরা তার পিছু নেয়, আর সে সবাইকে একদিকে নিয়ে যেতে থাকে। যেতে যেতে সে তীরগুলো নিউজ চ্যানেলের গেটের বোর্ডে নিয়ে যায়, আর তাতে একটা ভিডিও লিঙ্ক ছিল। পরে সব শত্রুপক্ষ তাকে ফলো করে একটা আন্ডারগ্রাউন্ড ময়দানে আসে, আর এইখানে ভাতিয়ার এক এক করে সবাইকে মারতে থাকে। এদিকে নিউজ চ্যানেলগুলো সেই লিঙ্ক থেকে নিউজের ভিডিও পায়। এদিকে ভাতিয়ার সবাইকে মারতে থাকে, আর টিভিতে ব্রেকিং নিউজ আসে, পেরিসামিয়ার প্রধানমন্ত্রীর সেদিনের কথা ফাঁস হয়ে গেছে। পেরিসামি আর মালিনী সব রেখে পালিয়ে যায় গাড়িতে করে, আর প্রধানমন্ত্রী সহ অন্যরা টিভিতে নিউজ দেখে শকড হয়ে যায়। অন্যদিকে ভাতিয়ার সবাইকে মেরে যখন ফিরে আসছিল, তখন 2জন মিলে তাকে ধোঁকা দিয়ে ছুরিকাঘাত করে। তাও ভাতিয়ার তো তাদের মেরে চলে আসতে পারে, আর আহত অবস্থায় ফিরে আসে ঘোড়ায় চড়ে। আসার পর তার টিম আর ইউ মিলে তার অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যায়। আর এইদিকে প্রধানমন্ত্রীর অর্ডার দেয়, রাস্তায় পেরিসামি আর মালিনীকে যেন মেরে ফেলা হয়। অর্ডার মতো তাদের দুজনকে ড্রাইভার মেরে ফেলে। এরপর অনেকক্ষণ অপারেশন থিয়েটারে থাকার পরে অপারেশন সাকসেসফুল হয় ভাতিয়ারের। ততক্ষণে যখন জ্ঞান ফিরে আসে, তখন রামু ফিরে আসে আর জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছে, কারণ সে তো কিছুই জানে না। পরের দিন নিউজ আসে, পেরিসামির দিন শেষ। সব গোপন ক্রাইম ফাঁস করলো ইয়েলো ফেস, আর রামুর পদোন্নতি হয় আর পরিচয়ও সামনে আসে। রামু এবার মাস্ক পরে হাজার মানুষের সামনে ভাতিয়ার হয়ে আসে। রামুর দাদুর আত্মাও যেন এইবার শান্তি পায়। আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়। তবে এইটা ছিল সূত্রপাত। আরও কোনো সিকুয়েল হয়তো আগামীতে আমাদের সামনে আসতে পারে। যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে সেটিও আমরা আপনাদের জন্য নিয়ে আসব। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনাকে কাহিনীটি শোনাচ্ছিলাম আমি সাইফ। আজকের জন্য বিদায়। শীঘ্রই দেখা হবে আবার। আল্লাহ হাফিজ।